আমি তার ছোট ভাইয়ের ওয়াইফ, উনি লুঙ্গি খুলে রেখে যায়, তাতে উনি আমার উপরে ঝাঁপায় পড়ছে। অন্ধকার তো, লাইট অফ করে আমি শুয়ে রয়েছি। প্রায় 30-40 মিনিটের মতো হচ্ছে যে উনি আমার সাথে এরকম জোর জবরি করলো। জামা কাপড় ছিঁড়ার পরে ওগুলো আমি আমার হাজবেন্ডকে সাথে সাথে ফোন দিই। মানে একটা মানুষকে বাই যে কি পরিমাণ মারতে পারে, এখনো যদি আমি আমার শোলটা আপনাদের দেখাইতে পারতাম। এই যে আপনি বিয়ে করলেন, এই বিয়েটা আপনার প্রথম বিয়ে ছিল না এর আগে বিয়ে হয়েছিল? না, আমার এর আগে বিয়ে হয়েছিল। আচ্ছা, তাহলে এখন বিষয় যে এই যে সন্তান আপনার পেটে আসলো, এই সন্তানের বাবা কে? ভাই আমি প্রবাসী হয়ে শুধু ওইটাই বলতেছি যে আমার পাশে দাঁড়ান। সর্বোচ্চ বড় কথা হচ্ছে যে আমি একজন প্রবাসী। সর্বপ্রথম আপনি প্রবাসী? হ্যাঁ, আপনি কোথায় ছিলেন? আমি প্রথমে মালয়েশিয়াতে ছিলাম, তারপরে আমি সৌদিতে যাই। সৌদিতে যাওয়ার পরে হচ্ছে যে মানে কিছুদিন পরে ওর সাথে আমার যোগাযোগ হয়, অতি কুয়েতে থাকা অবস্থাতেই যোগাযোগ হয়, মানে অনলাইনে। হওয়ার পরে অতি আর কি আমাকে দেখে পছন্দ হয়, মানে কথাবার্তা হয়। হওয়ার পরে মানে দীর্ঘ 4-5 মাস পরে হচ্ছে যে ও আমাকে বিয়ের প্রস্তাব দেয়। তো আমি ওইখানে না সম্মতিটাই দেই, কারণ আমি বিশেষ করে গফরগাঁয়ের লোক, ময়মনসিংহের লোকগুলার একটু অ্যাভয়েডই করতাম। তো ওই ক্ষেত্রে আমি না প্রস্তাব দেওয়ার পরেও হচ্ছে ও ফাঁসি দিতে চায়, বিষ খেতে চায়, অনেক রকমের। আমি সৌদিতে, তখন ও কুয়েতে। আচ্ছা, হ্যাঁ। তারপরে হচ্ছে যে তারপরে ওর ফ্যামিলিকে রাজি করায় একরকম কাবিন করে ওইখান থেকে হচ্ছে বাংলাদেশ থেকে কাবিন করে ও সৌদিতে যায়, মানে কুয়েতে থেকে সৌদিতে যায় আমার সাথে দেখা করার জন্য। তো ওইখানে আমরা মক্কাতে 1 মাস অবস্থান করি। আমি আমার কোম্পানির থেকে ছুটি নিই, ও ওর কোম্পানির থেকে ছুটি নিয়ে 1 মাস আমরা কুয়েতে, সৌদি আরব মক্কাতে আপনার টাওয়ারে অবস্থান করি। ওখানে উমরা টুমরা সবকিছু কমপ্লিট হওয়ার পরে হচ্ছে যে মূলত ওর ফোকাসটা ছিল টাকার প্রতি। আচ্ছা, টাকার প্রতি ছিল। ও আমাকে আইসা বলে যে হচ্ছে যে রুজিনা দেখো, আমি তো ইউরোপে যাব, তো ওয়ার্ক পারমিট আসছে, তো আমাকে টাকা দিতে হবে। পরে এটা বলার পরে হচ্ছে যে আমি ওরে 22,000 রিয়াল টাকা দিই। তো বাংলার ওটা আপনার হিসাব করতে গেলে হচ্ছে যে 7.5 লাখ টাকার মতো আসে। ওই টাকাটা হচ্ছে যে ওখান থেকে নিয়ে তারপরে চলে যাওয়ার পরে কিছুদিন পর আমি একটু অসুস্থ বোধ করি। তারপরে আমি চলে আসি বাংলাদেশে চলে আসি। আসার পরে যাক, আমি সংসার করার জন্য আপনার যত ফার্নিচারটা একটা মেয়ের যা লাগে, ওরা কিন্তু একদম নিম্নপদ্য, মানে গরিব। হচ্ছে যে আপনার বাড়িতে একটা শুধু ওর বড় ভাইয়ের ঘর ঋণ টিন করে এখন মোটামুটি কিছুটা করছে। যাই হোক, হচ্ছে কোনো কিছুই ছিল না আমার। একটা মেয়ের সংসারে খাট পালঙ্ক যা লাগে এভরিথিং আমি ওখানে নেওয়ার পরে আমি বেশ ভালোই সংসার করতেছি, এটা করতেছি। মাঝখানে একটা ঝামেলা করলো আর বড় ভাবি পাখি ঝামেলা করার পরে হচ্ছে যে এটা নিয়ে অনেক গন্ডগোল হলো। আমি পরে আবার মামলা করলাম কুঠে থেকে। মামলা করার পরে হচ্ছে যখন ওদের ডাকাইলো, ওরা আপোষ মীমাংসা করলো, ওরা আমাকে ওদের বাড়িতে নিয়ে গেল। তো তারপরে হচ্ছে যে 7/9/2025 আমার যে বড় যা, ও হচ্ছে যে পরকীয়া করে অন্য ছেলের সাথে চলে যায়। ওর যে 3টা বাচ্চা, একটা বাচ্চার বয়স প্রায় 13-14 বছর, আর একটা বাচ্চা হচ্ছে মেয়েটা 10-11 বছর, আর ছোট ছেলেটার 3 বছরের মতো এরকম। এগুলো ফালাইয়া পরে পরকীয়া করে চলে যায়। যাওয়ার পরে তো মাওনা চৌরাস্তার যে বাসাটা আছে আমার ভাসুরের, উনি আবার ভাতের হোটেল করে। তো ওইখানে আমি, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি, ওরা বলতেছে যে বাচ্চাগুলোর কে দেখাশোনা করে। আমার শ্বশুরও তখন অসুস্থ, ময়মনসিংহ ভর্তি। তো হচ্ছে যে আমাকে ওই বলে ও ওখানে বাসায় নেওয়ার পরে শুধু ওখানে আমরা 3টা বাচ্চা আর আমার ভাসুর আর আমি, এডি মানে একটা ফ্যামিলি ওখানে, আর কেউ নাই ওখানে। না, আপনার স্বামী সম্মতি দিল? হ্যাঁ, আমার হাজবেন্ডই আমাকে পাঠায়। ওরাই পাঠানোর পরে ওখানে আমি 7-8, হ্যাঁ এরকমই ধরেন 1 সপ্তাহের মতো খুব ভালো সিম্পল চলতেছে। কিন্তু ওনার সিমটম আমি কিছুটা বুঝতে পারছিলাম যে হচ্ছে যেমন আমি তার ছোট ভাইয়ের ওয়াইফ, উনি লুঙ্গি খুলে রেখে যায়, তারপর আমাকে বিভিন্ন ধরনের আর কি কথাবার্তা বলে। তো আমি আমার হাজবেন্ডকে জানাই, পরে কয় যে ভাই সারাদিন কাজ করে, হয়তো ক্লান্ত বোধ করে, এই কারণে হয়তো বা তোমার এরকম বলে। তো আমি ওটাকে আর কোনো করি নাই, না করাতে। তো হচ্ছে যে মঙ্গলবার ছিল, ওই দিন মঙ্গলবার ছিল, রাত্রে 12:30-1টার দিকে। উনি শুইতো রুমে, আমি শুইতাম বারান্দায় কোনো ছিল না, বেড়া ছিল না, তো ওয়াল মানে দরজা ছিল না, পর্দা টানানো ছিল। ওইখানে ওনার 2টা বাচ্চা নিয়ে, মানে মেয়েটা আর ওই ছোট ছেলেটাকে নিয়ে আমি শুয়ে থাকি রাত্রে 1টার দিকে। মানে কোনো রকমই কিছুই না, মানে একটা যে মানুষটা বুঝতে পারে, যে টাচ করতে পারে যে আমার সাথে আজকে হয়তো অন্যায় হতে পারে বা কোনো খারাপ কিছু হতে পারে, এরকম কিছু না। বারান্দার চাবি ছিল ওনার কাছে, মানে গ্রিলটা খুইলা উনি আসছে। আসার পরে অটোমেটিক মানে একটা যেমন বনি থেকে একটা কুত্তা বের হয়ে আসলো, এখানে এসে দেখলো একটা মরা মুরগি পড়ে আসছে। মানে এইরকম অবস্থাতে উনি আমার উপরে ঝাঁপায় পড়ার পর আমি
অন্ধকার, তো লাইট অফ করে আমি শুয়ে রয়েছি। পরে আমি ভাবছি কে নাকি, তো এরকম ভাবে আমি চিল্লাফাল্লা করতেছি। তখন যখন বলছে যদি চিল্লাস তোরে, ওনার আবার রুমে বড় একটা বটি আছে, বলতেছে যে তোর জব চিল্লাস। তখন বাচ্চাদের কি অবস্থা ছিল? বাচ্চাগুলা, মেয়েটা আর ওই কান্না করে উঠছে, মেয়েটাও কান্না করে উঠছে, ওই ছেলেটাও কান্না করে উঠছে, অন্ধকার তো কান্না করে উঠে ওরা বারান্দার কর্নারে গেছে চলে গেছে। তো আমি ওই সময় বলতেছি যে ভাই আপনি নাকি, আপনি এরকম করতেছেন কেন? এরকম করার পর অনেকক্ষণ দস্তাদস্তি করার পর আমার নিম্নের 4-5টা আমার গালে চড় মারে। তো মারার পরে ভাই হচ্ছে একটা মেয়ে কখনো একটা ছেলের সাথে জোর করে পারে না, প্রায় 30-40 মিনিটের মতো হচ্ছে যে উনি আমার সাথে এরকম জোরজবরি করলো। করার পরে আমি আর নিজেকে রক্ষা করতে পারি নাই। মৃত্যুর ভয় যদি কাউকে দেখায় তখন কিন্তু কেউ আর নিজেকে যত কিছুই হোক রাখতে পারে না। অবশেষে আমি তার খাদ্যর শিকার হয়েই গেলাম। অবশেষে সে তার লালসা পূরণ করে নিল, আমি নিজেকে পারি নাই। তো ওই অবস্থাতে আমি আমার হাজবেন্ডকে আমার জামা কাপড় ছিঁড়া, সমস্ত কিছু ছিঁড়ার পরে ওগুলো আমি আমার হাজবেন্ডকে সাথে সাথে ফোন দেওয়ার পরে আমি ওনাকে দেখাই যে তোমার ভাই আমার সাথে এরকম অকারেন্স করছে। এগুলো বলতেছে যে তুমি এইগুলা কাউকে বললো না, এই কথাগুলো তুমি কাউকে বললাম, তুমি যখন আমার সংসার করবা আমি আসতেছি দেশে। উনি দ্রুত দেশে আসার ব্যবস্থা নেই। নেওয়ার পরে হচ্ছে যে আপনার অক্টোবরের 10 তারিখ উনি বাংলাদেশে আসে। আচ্ছা, অক্টোবরের 10 তারিখে বাংলাদেশে আসে। আসার পরে আমার ফোনে যত ডকুমেন্টস ছিল, এভিডেন্স যা যা ছিল সমস্ত, মূলত ওরা প্ল্যান করে আসছিল এটা যে আমার এভিডেন্স গুলা ডিলিট করবে। তো যা যা ছিল সমস্ত কিছু ডিলিট করার পরে একটা নাটক সাজায় যে ওনার পাসপোর্ট হারিয়ে গেছে। পাসপোর্ট কে নিছে, আমি লুকায় রাখছি, ওনার বিদেশ যাইতে দেবো না। এই কথা বলে মানে একটা মানুষকে বাই যে কি পরিমাণ মারতে পারে, এখনো যদি আমি আমার শোলটা আপনার দেখাইতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন যে আজকে প্রায় 9 মাস হয়ে গেছে, এখনো আপনার শোলে এই দাগগুলো আছে। ভাবিরে ওর ভাইরে ফোন দিলাম যে আপনারা আমার কোর্টে দিকে সিগনেচার করে নিয়ে আসছেন, আমার সাথে এত বড় অন্যায়ও করছেন আপনারা, এটার বিচার করার জন্য ও আসলো, আইসা আবার নাটক সাজাইতেছেন, নাটক সাজিয়ে কি করতেছেন, তাহলে আমার একটা যে কোনো ব্যবস্থা করে দেন। এ কথা বলার পরে ওর ভাই কি করছে, এদিক দিয়ে ওরা রিটার্ন টিকিট কাটছে যাওয়ার জন্য, এটা আমি জানি না। তো বলতেছে ঠিক আছে আমি আসতেছি। আসার পরে উনি যাই কি করলো, আমাকে অজস্র ভাষায় গালাগালি করলো, তুই নষ্টা, এটা সেটা। পরে আমাকে বাড়ি থেকে বের হইতে দেয় না, বা আমি যে কারোর সাথে যোগাযোগ করবো এরকম কোনো অবস্থান নেই, কারণ আমার কাছে ফোন নাই, কোনো কিছু নাই। আজকাল তো ফোন ছাড়া কোনো যোগাযোগ নাই, আর অন্যের বাড়িতে তো আর আমার পক্ষে কেউ দাঁড়াবে না। তো এই অবস্থাতে ভাই আমি ওই অবস্থাতে অসহায় ভাবে থাকি। তো আমার হাজবেন্ড দেখলাম প্যান্ট শার্ট পরে ও বের হয়ে যাচ্ছে, তার আগে যে কাপড় চোপড় পাস করছে আর ব্যাগ মেরে দিয়ে, এগুলো আমি জানতাম না। সমস্ত কিছু পাস করছে আমার শাশুড়ি, ওরা সবাই আর কি ওইটার মধ্যে যে জানে, সবাই জানার পরে হচ্ছে যে আমাকে কেউ বলে না। তো সারা দিন রাত আমি ওনারে ফোন দিতেছি সিমে, উনি ফোন রিসিভ করতেছে, রীতিমতো ফোন রিসিভ করতেছে, কোথায় আছো, আমি গফরগাঁও, কোথায় আছো, আমি অমুক জায়গায়, আমার ভালো লাগতেছে না, পরে আসতেছি, তুই থাক, মানে এই অবস্থা বলতেছে। রাত্রি 3টার সময় ভাবির SMS দিছে, মানে যখন বিমানে উঠা যায় তখন ওর ভাবির SMS দিছে দেওয়ার পরে হচ্ছে যে তাও উনি আমাকে দেখায় নাই। তারপরে ওনার যে বড় ছেলেটা মাহবুল যে আমাকে, তো ওনার বড় ছেলেটা হচ্ছে যে আমাকে বলতেছে কাকি তুমি কার লেগে অপেক্ষা করতেছো, কাকা তো গেছে, আব্বা তো কাকারে নিয়ে এয়ারপোর্টে দিয়ে আসছে। তখন আমার আসমান মেঘে মাথায় বললো কি ব্যাপার, উনি দেশে আসলো আমাকে সমাধান করার জন্য, তারপরে হচ্ছে আমার ফোন নিয়ে গেল, সমস্ত কিছু নিয়ে উনি কি এরকম একটা চাল খাটানোর জন্য আসছিল। পরে আমি ফোন দিয়ে দেখি যে মানে আমার বাইরে বলি একটু ফোন দিয়ে দেখতো কই আছে। পরে ফোন দিয়ে দেখি যে উনি সত্যি কুয়েতে যে ঘুম পারতেছে, নিশ্চিন্তাই উনি ঘুম পারতেছে। বর্তমান পরিস্থিতি হচ্ছে, তারপরে আমি যাই হোক, তারপরেও আমি ওনাদের সবাইকে জানাই, কারণ ওই সময় আমার অক্টোবরের হচ্ছে যে 3 তারিখে পিরিয়ডের ডেট ছিল। তো থাকার পরে আমি ওনাকে জানাই সবাইকে যে দেখেন ও তো দেশে আসছিল 7 দিন থাক, একটা মানুষের সন্তান পেটে আসতে তো আর 6 মাস 1 বছর সময় লাগে না। তো এই কথা আমি ওনাদের সবাইকে জানাই, মানে মারধর করে। তারপর আমার ওখানে মাতবররা যারা আছে কয় তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, নিজের সেফটির জন্য, জীবন তো আগে। তো তারপর আমি চলে আসি, আসার পরে ওনাদের জানাই আসি যে আমি যদি প্রেগনেন্ট হই এই তো আপনাদের বইলা দিলাম, মাতবর যারা আছে সবাইকে আমি বললাম। তারপরে তো আমি অন্তঃসত্ত্বা হই, গর্ভবতী হই। হওয়ার পরে আমি ওনাদের আবার দ্বিতীয়বার জানাইতে যাই যে আমি 1 মাস পরে যখন টেস্ট করি আমার যখন প্রেগনেন্সি পজিটিভ আসে, তখন আমি জানাইতে গেলে ওর ভাবি আর ওর ভাই আমার হাতের মধ্যে দাদু, তারপর আরো মারধর করে এই করে সেগুলা করার পর আর আমি ওখানে যাই না। তারপরে মামলা করার পরে হচ্ছে যে আমার শ্রীপুর থানায় যে আয়ো ছিল ওনাকে টাকা দিয়ে এটা মিটমাট করে ফেলায়। আমি আর কোনো বিচার পাই না। পরে আমি বাধ্য হয়ে কোর্টে মামলা করি।
কোর্টে মামলা করার পরে হচ্ছে যে এই অবস্থাতে এখন চলতেছে 10 লাখ টাকা আমি দিছি না, মোট মামলা দিছি হচ্ছে যে আপনার একটা যৌতুক মামলা হয়েছে আর হচ্ছে যে আপনার এই মারামারি মামলা হয়েছে, 3টা মামলা। আমার দেশের বাড়ি মির্জাপুর, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর। এই যে আপনি বিয়ে করলেন, এই বিয়েটা আপনার প্রথম বিয়ে ছিল না এর আগে বিয়ে হয়েছিল? না, আমার এর আগে বিয়ে হয়েছিল। এর আগে বিয়ে হয়েছিল। ওই ঘরে সন্তানাদি আছে? হ্যাঁ আছে। এই ঘরে? না, এই ঘরে। এটাই? হ্যাঁ এটাই। আচ্ছা, তাহলে এখন বিষয় হচ্ছে, এই যে সন্তান আপনার পেটে আসলো, এই সন্তানের বাবা কে? এই সন্তানের বাবা আষ্টাপুর, মানে আমার হাজবেন্ডই। শিওর আপনি? হ্যাঁ কনফার্ম, এটা কনফার্ম। আমি কেন মিথ্যা একটা না, অপবাদ তার উপরে উঠাই দেব? মানে যে আমার ফ্যামিলির লোকজন না আমার বিপক্ষে কিসের জন্য? যে আমি যত টাকা কামাই করছি এ পর্যন্ত 13-14 লাখ টাকা সমস্ত টাকা আমি তারে দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, সব টাকা তারে দিছি। যদি একটা বাবা মাকে আমি টাকাই না দেই, তাদের পাশে না দাঁড়াই, তো ওই ক্ষেত্রে তো সন্তানকে অস্বীকার করাটা স্বাভাবিক। আচ্ছা। তো এই ক্ষেত্রে আমার বাবা মা একটু আমার প্রতি রাগ, তারপরেও তারা যথেষ্ট পরিমাণে যতটুকু সাপোর্ট করা দরকার আমাকে সাপোর্ট করতেছে। এখন না এমন একটা পজিশনে আমি আছি ভাই, যাকে উপর আল্লাহ ছাড়া আর নিচে মাটি ছাড়া আমার কেউ নেই। তো এর মধ্যে আরেকটা ঘটনা হচ্ছে যে আমার হাজবেন্ড আষ্টাবুল ওই জানুয়ারির 31 তারিখে ওর কুয়েতের ভিসা শেষ হয়ে যায়। ভিসা শেষ হওয়ার পরে হচ্ছে আমাকে আবার 15ই ফোন দেয়। আচ্ছা। ফোন দেয়া বলতেছে যে রুজিনা, যাই হোক যা হয়েছে সব বাদ দাও, বাদ দিয়ে যেহেতু তুমি সন্তান, তোমার পেটে আমার সন্তান দুনিয়াতে আসতেছে, ওর তো একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ করার জন্য এখন আমার কুয়েতে থাকতে হবে, তাহলে আমাকে টাকার দরকার। আমার ব্যাংকে 5,50,000 টাকা ছিল ভাই। তো ওই 5,50,000 টাকা উনি হচ্ছে জানুয়ারির 31 তারিখে নিয়ে হচ্ছে ফেব্রুয়ারির 10 তারিখে আমাকে টোটালি ব্লক করে দেয়। কি ডকুমেন্টস আপনি আদালতে আমি সাবমিট হচ্ছে যে ও যে আমার সাথে, আমার আল্লাহ তাআলা আসলে মানুষকে অল্পতে কয় মরা গেছে পাতা দিতে পারে। তো আমি আমার কাপড় চোপড়গুলা যেগুলা ছিল ছিঁড়া ফাটা, মানে ও দস্তাদস্তি করছে ওগুলা, কারণ একটা জিনিসের তো আলামত থাকতেই পারে। তো ওই ক্ষেত্রে ওই কাপড়গুলো আমার কাছে সুরক্ষিত ছিল। ওই কাপড়গুলা ছিল, ওই কাপড়গুলো আমি কোর্টে পেশ করছি, দেখাইছি। তারপরে ওখানে যে ওনার হাতের ফিঙ্গার আছে সমস্ত কিছু আর কি। যে মেয়ে যে 10 বছরের মেয়ে, ওর মেয়ে তো এটা নিজের চোখে দেখছে আর বাবার কি। শুধু একটা কথাই বলতে চাই যে বাংলাদেশ সরকারের কাছে শুধু আমার আর প্রশাসনের কাছে শুধু একটাই অনুরোধ, যে আমার মতো অসহায় যেন কেউ না হয়। আর প্রত্যেকটা প্রবাসীর কাছে আমি একটা কথাই বলবো, যে প্রত্যেকটা প্রবাসী আমার পাশে একটু দাঁড়ান, যেন আমি বিচারটা পাই। আমি প্রবাসী হয়ে শুধু এটাই বলতেছি যে আমার পাশে দাঁড়ান, কারণ একটা প্রবাসী শরীরে যে কত পরিমাণে কষ্ট থাকে ভাই। আমি 14 ঘন্টা হসপিটালে ডিউটি করছি, ডিউটি করে আমি টাকা কামাচ্ছি, টাকা পয়সা সব নিছি, আমার তাতেও কোনো আফসোস ছিল না। কিন্তু আমার প্রতি যে অবিচার আর অন্যায়টা করা হয়েছে, আমার জন্য না হোক, আমার অনাগত সন্তানের জন্য আপনারা সবাই পাশে দাঁড়াবেন। প্রত্যেকটা প্রশাসনে দুই একটা বিচার যদি আপনারা করেন, তাহলে অবশ্যই আমাদের মতো অসহায় নারীরা বেঁচে যাবে। কারণ আমরা অনেক অসহায়, না বাবার বাড়ি ঠাঁই পাই, না শ্বশুর বাড়ি ঠাঁই পাই, না সমাজের ঠাঁই পাই। একমাত্র পথ হয় আমাদের মৃত্যু। আমরা যেন অবগত না মরি। হায়াত থাকতে অনেক মেয়েরা মরতেছে ভাই, ঠিক আছে। আমার ওখানে শুধু একটা কথা, আমার 9 মাস প্রেগনেন্সির চলতেছে। তো আমি যদি বিচার না পাই, সত্যি কথা ভাই, আমার সুস্থ ছাড়া কোনো উপায় নেই। আমিও মরবো, আমার সন্তানকেও মরবো। আমি যদি মরে যাই, আমার সন্তান কোথায় রেখে দেবো? এতে তো এই কমলাপুর রেল স্টেশন, আর কত সন্তান দেখবেন রাস্তাঘাটে পড়ে রয়েছে, কত ডাস্টবিনে পড়ে থাকবো। এই ক্ষেত্রে আমার সিদ্ধান্ত একটাই, আমিও মরবো, আমার সন্তানকেও মাইরা ফেলবো।